গল্পের শুরুতেই আমরা একটা বৃদ্ধাশ্রম দেখতে পাই, যেখানে কিনা সবাই মিলে কবিতা বানাচ্ছিল, যেখানে একজন আহসান নামের মহিলা কবিতা বাদ দিয়ে রং করছিল ব্লু কালারের রং। এরপর সে সমুদ্রের সামনে যেয়ে বলতে থাকে, আমি কোনোদিনও ভাবিনি এই একটি শব্দ ছোটকাল থেকে এখন পর্যন্ত আমার জীবনে এতটা ইম্পর্টেন্ট থাকবে। এই বলেই সে মা মা বলে সমুদ্রের দিকে চিল্লাতে থাকে। এরপর আমরা দেখতে পারি 1960 সালে জেজো আইল্যান্ড, যেখানে কিনা অ্যাসুন মাত্র 10 বছরের ছিল। অ্যাসুন এই ড্রামার ফিমেল লিড। আমরা দেখতে পাই অ্যাসুনের মা সমুদ্র থেকে ঝিনুক কুড়াচ্ছিল। অ্যাসুন নিজের মাকে সমুদ্র থেকে বের হতে বলছিল। এখানে আমরা কিছু অন্য মহিলাদেরকেও দেখতে পাই যে কিনা এরকম কাজই করতো। ওনারা বলছিল এই মৌসুমে ঝিনুক বেশি পাওয়া যায়, যার কারণে কিনা অ্যাসুনের মা এত তাড়াতাড়ি সমুদ্র থেকে বের হবে না। সেখানে বসে আরেকটি মহিলা বলতে থাকে, অ্যাসুন তুমি তোমার মাকে বাদ দিয়ে ওয়ানসুককে দেখো, ওয়ানসুকের গাল তো পুরো লাল হয়ে গেছে। ওয়ানসুক হচ্ছে এই ড্রামার মেল লিড। ওয়ানসুক ওয়াকআউট হয়ে বলতে থাকে, আমার গাল তো রোদে লাল হয়ে গেছে। মহিলাগুলো মজা করে বলতে থাকে। ওয়ানসুকের তো মনই ভেঙে যায় যখন অ্যাসুন ওর ভালোবাসার জবাব রাগের মাথায় দিয়ে দেয়। অ্যাসুন ওয়ানসুকের বালতিতে লাথি মেরে বলতে থাকে, তোমার গাল সবসময় লালই কেন থাকে? তোমাকে কেউ কি থাপ্পড় মেরেছে? তোমার গাল সবসময় এত লাল কেন? তখনই অ্যাসুনের মা সমুদ্র থেকে ঝিনুক কুড়িয়ে রিটার্ন চলে আসে, আর ওয়ানসুক ও সবার থেকে ঝিনুকগুলো কালেক্ট করতে থাকে, কেন কিনা ওয়ানসুক সবার থেকে ঝিনুকগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায়। ওখানে অ্যাসুনের মার সাথে আরেকটি মহিলা ঝগড়া বেঁধে যায় এবং তারা একে অপরকে অনেক কিছু শোনাতে থাকে। আর অ্যাসুনের মা সেখান থেকে অ্যাসুনকে নিয়ে নিজেদের বাড়ি চলে যায়। আর অ্যাসুন নিজের মাকে বলতে থাকে, মা আমি এবার পোয়েম কম্পিটিশনে ফার্স্ট হয়েছি, তারপর তোমার সবসময় নিজের ঝিনুকের উপরই নজর থাকে, আপনার একবার আমার কবিতাগুলো পড়া উচিত। অ্যাসুনের মা বলতে থাকে, এসব যে তুমি তোমার দাদিকে দেখাও, এমনিও ওনারা হচ্ছে শিক্ষিত খানদান। অ্যাসুনের বাবা মারার পর অ্যাসুনের মা দ্বিতীয় বিয়ে করে, আর এখানে ওনার দুটি সন্তান রয়েছে, আর অ্যাসুন হচ্ছে ওনার বড় সন্তান। অ্যাসুন নিজের মাকে বলতে থাকে, দাদি তো আমাকে দেখতেই পারে না, উনি বলে আমি দিনে দিনে নাকি তোমার মতো হয়ে যাচ্ছি। অ্যাসুনের মা বলে, তুমি ওখানে যা আর ওখানেই খাবার খাও। অ্যাসুন নিজের মাকে বলতে থাকে, আমি আজকে ওখানে বলে এসেছি আমি এখানেই থাকবো আর এখানেই খাবার খাবো, আর এমনিতেও আমি এগুলো কেন খাইতে পারবো না, এগুলো তো তুমিই ধরেছো। অ্যাসুনের মা বলতে থাকে, তুমি ওই খানদানের মেয়ে, তার জন্য তোমার ওই খানদান থেকে খাবার খাওয়া উচিত আর ওখানেই থাকা উচিত। অ্যাসুন নিজের মাকে বলতে থাকে, চাচা তো আমাকে মাছের কাঁটাও খাইতে দেয় না, আমি ক্লাসে ফার্স্ট আসি আর ওনার ছেলে লাস্ট, উনি তো আমাকে বলে যে আমি নাকি ওনার ছেলের উপর কালা জাদু করেছে, যার কারণে ওনার ছেলে সবসময় লাস্ট হয়। ও আরও বলতে থাকে, আমার মাছ খাওয়ার লোভ নেই, কিন্তু ওখানে আমার মাঝে আর ওর মাঝে অনেক বেশি তফাৎ করা হয়, যা দেখে আমার খুবই খারাপ লাগে, আর আমার ক্ষুধাও মারা যায়, মা তুমি আমাকে এখানেই রেখে দাও। তখন অ্যাসুনের মা ওকে রাগ দেখিয়ে বলতে থাকে, ওই বাসা যাও আর ওদের মনে নিজের জন্য জায়গা তৈরি করো। অ্যাসুন এটা শুনে কান্না করে ওখান থেকে বের হচ্ছিল, তখন অ্যাসুনের সৎ বাবা এসে জিজ্ঞেস করে, অ্যাসুন তুমি তো দুপুরে খাবার খেয়ে যাবা তাই না বাবা? তখন অ্যাসুন ওনাকে মানা করে কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। এরপর রাত্রে অ্যাসুনের সৎ বাবা অ্যাসুনের মাকে বলতে থাকে, আমরা কেন না অ্যাসুনকে এই বাসাতেই পালি। তখন অ্যাসুনের মা বলতে থাকে, তুমি তো কোনো কিছু ইনকামই করো না, তুমি তো নিজের বাচ্চাদেরকেই পালতে পারো না, তুমি শুধু বড় বড় কথা বলতে শিখেছো। অ্যাসুন এ বাসায় আসলে নিজের সৎ ভাই বোনদেরকে পালবে এবং চাকরের মতো থাকা শুরু করবে। অ্যাসুনের সৎ বাবা বলতে থাকে, আমি জানি তুমি এ বাসায় শুধু অ্যাসুনের জন্যই থাকো, অ্যাসুনকে দেখার জন্য, কি লাভ এতে যেখানে অ্যাসুনই নিজেই ভালো নেই তোমাকে ছাড়া, এভাবে তোমরা দুজনই কষ্ট পাচ্ছ। অ্যাসুনের মা বলতে থাকে, ওই ফ্যামিলির কাছে অনেক টাকা আছে, অ্যাসুন ওখানে থাকলে নিজের পড়াশোনা কমপ্লিট করতে পারবে, আর এখানে থাকলে আমার মতোই ওকে মাছ ধরতে হবে, ওর পড়াশোনা বন্ধ হয়ে যাবে, আর তুমি ফ্রিতে একটা চাকর পেয়ে যাবা, এর থেকে বেশি আর কিছুই না। তখন অ্যাসুনের বাবা বলতে থাকে, অ্যাসুনের লেখা কবিতাটি আমি তাহলে ফেলিয়ে দিই, এমনি তো তুমি তো এটা পড়বে না। তখন অ্যাসুনের মা ওই কবিতাটি ছিনে নিয়ে বলতে থাকে, এটাকে হাতও দিবে না, আর দেখতে পাই অ্যাসুনের মা ওই কবিতাটা পড়া শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই অ্যাসুন নিজের চাচা চাচি তাদের দুই ছেলে মেয়ে এবং দাদির সাথে থাকে, যেখানে অ্যাসুন পাতিল ধোয়ার কাজ করছিল। তখন সেখানে গঞ্চক আসে এবং অ্যাসুনের চাচাকে মাছ দেয়। অ্যাসুনের চাচা বলতে থাকে, আমি তো তোমাকে 5টা মাছের অর্ডার দিচ্ছি, তুমি 6টা মাছ কেন দিলে? তখন গঞ্চক বলে, আপনাদের বাসায় তো 6জন মানুষ আছে, আপনি কেন 5টা মাছের অর্ডার দেন? এই একটা মাছ আপনাকে আমি ফ্রি দিলাম। তখন অ্যাসুনের মা অনেকগুলো মাছ নিয়ে এসে এবং ফালিয়ে দিয়ে বলতে থাকে, অ্যাসুন তো আপনার ফ্যামিলির মেয়ে, তাহলে ওর সাথে কেন এরকম করছেন? ওর চেহারাও তো নিজের বাবার সাথে মিলে, আপনাদেরকে আর কষ্ট করতে হবে না, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি এখান থেকে। এরপর অ্যাসুনের মা অ্যাসুনকে ওখান থেকে নিয়ে যায়। যাওয়ার সময় রাস্তায় অ্যাসুনের মা অ্যাসুনকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এতটা ভালো কেন বসো? তখন অ্যাসুন উত্তরে বলে, কারণ আপনি আমার মা। এরপর দেখানো হয় যে অ্যাসুনের মা ওই কবিতাটি পড়ছিল, যেটা কিনা অ্যাসুন লিখেছে। কবিতাটি পড়ে অনেক বেশি কান্না করছিল অ্যাসুনের মা, কেননা কবিতাটি অ্যাসুনের মার ওপরই লেখা। তখন অ্যাসুনের সৎ বাবা বলতে থাকে, আমি তো আগেই বলেছিলাম কবিতাটা পড়ো না। অ্যাসুনের মা বলতে থাকে, আমি এতটা লাকি কবে থেকে হলাম, আমার মেয়ে আমাকে এতটা কীভাবে ভালোবাসতে পারে। এইসব মনে করে অ্যাসুনের মা অ্যাসুনকে বলতে থাকে, তুমি বড় হয়ে অনেক টাকা কামিয়েও, যাতে আমি তো তোমার সাথে থাকতে পারি আর কোনো কাজে না করতে হয়।
কিছুদিন পর আমরা দেখতে পারি এহসান নিজের ক্লাসের ভাইস প্রেসিডেন্ট হয়েছিল আর এবং অনেক বেশি কান্না করছিল। এহসান নিজের মাকে বলতে থাকে আমি ক্লাসের ভাইস প্রেসিডেন্ট হতে চাই না, আমি ক্লাসের প্রেসিডেন্ট হতে চাই। সেখানে গনসুকও বসা ছিল। ও বলতে থাকে আন্টি এহসান তো 37 ভোট পেয়েছিল আর যে কিনা প্রেসিডেন্ট হয়েছে ও 28 ভোট পেয়েছে, তারপরেও ওকেই প্রেসিডেন্ট ঘোষিত করা হয়। এহসান নিজের ক্লাসের টিচারকে জিজ্ঞেস করে আমি তো 37 ভোট পেয়েছি, তাহলে আমি কেন ভাইস প্রেসিডেন্ট হব? তখন টিচার বলতে থাকে প্রেসিডেন্টের বাবা দেখেছিল তো কতগুলো রুটি এনেছিল আর বই বিলিয়েছিল, ওইগুলো তো তুমি নিয়েছিলে তাই না? এহসান তারপর কান্না করে বলতে থাকে আমি তো 37 ভোট পেয়েছিলাম। এরপর টিচার বলে তোমার 37 ভোটে কিছু হবে না, তুমি নিজের পজিশনটা বুঝতে শিখো, তুমি ওর যোগ্য না, তুমি যা পেয়েছো তাতেই সন্তুষ্ট থাকো, না হলে এটাও তোমার হাত থেকে চলে যাবে। এসব বলে এহসান অনেক কান্না করছিল আর বলতেছিল মা আমি জিতেও হেরে গেলাম। এরপর দেখতে পাই এহসানের মা এহসানের আন্টির বদলে জমিতে কাজ করছিল, কেননা এহসানের আন্টি প্রেগনেন্ট ছিল আর এই জমিতে কাজ করে এহসানের মা কিছুটা টাকা পাবে, যে টাকা দিয়ে সে এহসানের স্কুলে যেয়ে কেক বিলাতে পারবে। এহসানের মা আরও ডিল করে যে এত কাজ করার বদলে একদিনের জন্য তার মুক্তার নেকলেসটি এহসানের মাকে দিতে হবে। এরপর দেখতে পাই এহসানের মা সেজে গুজে একটু দামি কাপড় চোপড় পরে এহসানদের স্কুলে যায় এবং এহসানের টিচারের সাথে দেখা করে এবং এহসানের টিচারকে সক্সের বক্স গিফট করে, যে বক্সের ভিতরে দেখতে পাই যে কিছু টাকা ছিল, যেটা কিনা এহসানের মা টিচারকে ঘুষ হিসেবে দিয়েছিল যেন কিনা এহসানকে প্রেসিডেন্ট বানানো হয়। এরপর আমরা এহসানকে দেখতে পাই যে কিনা নিজের মাকে বলছিল মা আমি প্রেসিডেন্ট হতে চাই না, প্রেসিডেন্ট তো কোনো কাজেরই না, ওর সব কাজই তো আমি করি। তখন এহসানের মা এহসানকে বলতে থাকে তোমার মা গরিব হতে পারে কিন্তু তুমি নিজেকে কোনোদিনও গরিব ভাববে না, তুমি কোনো সমঝোতা করবো না, তোমার সকল ইচ্ছা আমি পূরণ করবো। এরপর এহসান আমার নিজের মাকে বলতে থাকে মা তুমিও সমঝোতা করবো না, আমি যখন বড় হব তোমার জন্য মুক্তার নেকলেসটি নিয়ে আসবো। এরপর আমরা দেখতে পাই এহসানের মা সব জায়গা থেকে লুকানো সিগারেটগুলো বের করে জ্বালিয়ে দিচ্ছে। এহসানের বাবা দেখে জিজ্ঞেস করে তুমি এগুলো কী করছো? এহসানের মা বলে আমি সব কিছু জ্বালিয়ে দিচ্ছি কেননা আমাকে অনেক দীর্ঘদিন আয়ু পেতে হবে। এহসান আমাকে বলেছে বড় হলেই আমাকে মুক্তা নেকলেসটি কিনে দিবে, ওই দিন পর্যন্ত আমাকে বেঁচে থাকতে হবে আর বাচ্চারা তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এটা শোনার পর এহসানের বাবা বলতে থাকে আর বড়রা খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যায়, আমি শুনেছি কোরিয়ানদের গড় আয়ু সর্বোচ্চ 52 বছর পর্যন্ত হয়। এহসানের মা বলতে থাকে আমি তো 70 বছর বাঁচবো, তুমি দেখে নিও। এরপর অনেক মৌসুম কেটে যায় আর প্রায় 1 বছরও কেটে যায়। আমরা দেখতে পারি সমুদ্রে বেশি যাওয়ার কারণে এহসানের মার ফুসফুসগুলো নষ্ট হয়ে গেছে আর ও সমুদ্রতে এখন যেতে পারবে না। এহসানের মার বান্ধবীরা বলছিল তুই আর কোনোদিনও সমুদ্রে যাবি না, তোর ছেলে মেয়েদেরকে আমরা খাওয়াবো, তোর এত কষ্ট করতে হবে না। এহসানের মা ওদেরকে বলতে থাকে আমার তোমাদের ভিক্ষার কোনো প্রয়োজন নেই, আমি যতদিন বেঁচে আছি আমার বাচ্চাদেরকে আমি খাওয়াবো। এহসান এই কথা শুনে ওর মার কাপড়গুলো আগুনে ফেলে এখান থেকে চলে যায় আর যাওয়ার পথে ও দেখতে পারে গোয়ানসুক সেখানে বসে মাটিতে বসে লিখছিল এহসান গোয়ানসুকের বউ, এহসান আর গোয়ানসুক ফিউচারে বিয়ে করবে। এহসান গোয়ানসুকের হাতের পেপার ব্যাগটা ফালিয়ে দেয় আর বলে তোমার কি মনে হয় আমি ভিখারি? এটা বলার পর ওরা দুজনেই সমুদ্রে যায় আর এহসান সমুদ্রের সামনে যে কান্না করতে থাকে আর সমুদ্রকে বলতে থাকে আমার মাকে তুমি ফিরিয়ে দাও, আমার মাকে জ্বালানো বন্ধ করো, আমার মাকে তুমি নিয়ে যেও না। এখনও ওনাকে মুক্তার নেকলেসটি দেওয়া হয়নি আর ওনাকে আমি এখনও প্লেনও বসাতে পারিনি, তুমি এখনই আমার মাকে নিয়ে যেও না। ওর কান্না দেখে গোয়ানসুক ওর কাছে যায় আর যে পেপার ব্যাগটা দেয় আর বলে এই পেপার ব্যাগের ভিতরে চিকেন আছে আর বড়রা বলে চিকেন শুধু আপন মানুষদেরকে দেওয়া হয়। এহসান বলতে থাকে তাহলে তুমি এটা আমাকে কেন দিচ্ছ, সত্য করে বলো, তুমি আমাকে দেখে করুণা করো তাই না, যার কারণে তুমি আমাকে এটা দিচ্ছ। গোয়ানসুক ওকে বলে যদি আমার করুণাই করতে হতো তাহলে এই চিকেনগুলো আমি কোনো ভিখারিকে দিতাম। এরপর আমরা দেখতে পাই যে ওরা দুজন মিলে চিকেনগুলো খাচ্ছিল। এহসান গোয়ানসুককে বলে তুমি আমাকে চিকেন কিনে দাও বা মাটন, আমি তোমাকে কোনোদিনও বিয়ে করবো না। গোয়ানসুকও বলতে থাকে আমি কই তোমাকে বিয়ে করতে চাই। এটা শোনার পর এহসান একটা বড় পাথর হাতে নেয় যা দেখে গোয়ানসুক পিছে ছড়ে। এরপর আমরা দেখতে পাই এহসানের মা এহসানের দাদির কাছে যায় এবং বলতে থাকে আপনি কি আমার সাথে যাবেন, আমার অনেক ভয় করছে। এর পরবর্তীতে আমাদেরকে আর দেখানো হয় না ওনারা দুজন মিলে কোথায় গিয়েছিল। এরপর দেখতে পারি এহসানের ঘুমন্ত অবস্থায় এহসানের মা ওকে ঘুম থেকে ডেকে ওঠা এবং বাইরে নিয়ে খাবার খাওয়ায় আর বলতে থাকে এহসান বেটা তুমি আমাকে প্রমিস করো যে আমি মরে যাওয়ার পর তুমি এই ভাষা থেকে চলে যাবে আর এখানে চাকরের মতো থাকবে না, তুমি এখানে কখনোই থাকবে না। এটা শোনার পর এহসান অনেক কান্না করতে থাকে আর এহসানের মাও ওকে অনেক জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর এহসানকে নিজের কোলেই ঘুম পাড়িয়ে দেয়। এরপরে সিনে আমরা দেখতে পারি এহসানের মা মারা গেছে এবং এহসান নিজের মার ছবির সামনে বসে কান্না করছিল। একটু পর গোয়ানসুক খাবার নিয়ে এসে বলে এহসান তুমি অনেকক্ষণ ধরে কান্না করছো, এখন একটু কিছু খেয়ে নাও, তোমার তো অনেক ক্ষুধা পেয়েছে। এহসান কান্না করে বলতে থাকে এখন আমি কোথায় যাবো, এখন তো আমার মা মারা গেছে। ওর কান্না দেখে গোয়ানসুক ওখানে বসে কান্না করতে থাকে।
পরের সিনে আমরা দেখতে পারি অ্যাসুন নিজের সৎ ভাই বোন এবং সৎ বাবার সাথে নিজের মার কবরের সামনে ছিল। অ্যাসুনের সৎ বাবা বলতে থাকে তুমি এখানেই থেকে যাও, এমনি তো তোমার চাচার বাড়িতে তোমাকে চাকরের মতো ট্রিট করা হয়। অ্যাসুনে বলতে থাকে আমার মা বলেছিল যে এ বাসায় না থাকতে। অ্যাসুনের সৎ বাবা বলতে থাকে তোমার ভাই বোনরা কষ্টে থাকলে তোমার মার আত্মাও শান্তি পাবে না, তুমি মাত্র 2 মাসের জন্য থেকে যাও। অ্যাসুন তার বাবার ক্ষেতটা দেখে বলতে থাকে আপনি এই ক্ষেতের কিছু করছেন না কেন। এরপর আমরা দেখতে পারি অ্যাসুন আর তার সৎ বাবা মিলে ওই ক্ষেতের কাজ শুরু করে আর ওখানে বাঁধাকপি তুলতে থাকে আর সুন্দর করে বাঁধাকপি হয়ও। আর এর মাঝে গোয়ানসুকে নিজের কাজ বাদ দিয়ে অ্যাসুনকে সাহায্য করতে ওর খেতে চলে আসে। দেখতে দেখতে অ্যাসুন অনেক বড় হয়ে যায় আর নিজের কাপড় চোপড় বাঁধতে থাকে নিজের সৎ বাবার বাসা ছাড়ার জন্য। অ্যাসুনের সৎ বাপ ওকে বাধা দিলে অ্যাসুন বলতে থাকে অন্য বাচ্চারা অনেক পড়াশোনা এগিয়ে যাচ্ছে আর আমি এখানেই পড়ে আছি, আমাকে পড়াশোনা করতে হবে, আমি এখানে থাকতে পারবো না। অ্যাসুনের সৎ বাবা ওকে প্রমিস করে যে কলেজের সব ফিস সে দিয়ে দিবে, ও আরও কিছুদিন এখানে থেকে যাক। রাত্রে যখন অ্যাসুন ওর ভাই বোনদেরকে খাবার খাওয়াচ্ছিল, অ্যাসুনের সৎ বাবা ওকে বলে আমি ছোটোকাল থেকে তোমার পড়াশোনার খরচ তো চালাচ্ছি, আমি ফিউচারও তোমার পড়াশোনা খরচ চালাবো, তুমি এ বাসা ছেড়ে যেও না। অ্যাসুনের বাবা ওর মার কসম খেয়ে ওকে প্রমিস করে, যার কারণে অ্যাসুনও তার কথা মেনে যায়। এর পরবর্তীতে আমরা দেখতে পারি অ্যাসুন গোয়ানসুকের দোকানের সামনে নিজের ফুলকপির দোকান বসিয়ে দেয় আর গোয়ানসুক নিজের মাছের দোকান বাদ দিয়ে অ্যাসুনের ফুলকপি বিক্রি করতে থাকে। অ্যাসুন শুধু সেখানে বসে পড়তে থাকে। ওদেরকে এভাবে দেখে অ্যাসুনের মার বান্ধবীরা বলতে থাকে অ্যাসুন তো খুব ভাগ্যবতী যে গোয়ানসুকের মতো একজন মানুষকে ওর পাশে পেয়েছে। এভাবে অ্যাসুনের দোকানের সকল প্রকার কাজ গোয়ানসুকি করতে থাকে, দোকান দেওয়া থেকে শুরু করে দোকান বন্ধ করা পর্যন্ত সকল কাজই গোয়ানসুকি করতে থাকে। দেখতে দেখতে 1967 সাল চলে আসে, যেখানে গোয়ানসুক 18 বছরের আর অ্যাসুন 17 বছরের হয়ে যায়। এখানে গোয়ানসুকের মা অ্যাসুনকে বলতে থাকে তোমার কি হাত নেই যেখানে তুমি সকল কাজ গোয়ানসুককে দিয়ে করাচ্ছ। অ্যাসুন জবাবে বলে আমি কি করব, আমি কি ওকে বলেছি নাকি আমার কাজগুলো করতে, ও নিজের মনের ইচ্ছা থেকে এসব কাজ করে, আমি তো ওকে ফোর্স করি না এইসব করার জন্য। অ্যাসুনের মার বান্ধবী বলতে থাকে গোয়ানসুকের দাদি যদি ওদেরকে একসাথে দেখে তাহলে ওদের দুজনকে মেরে ফেলবে। এর মধ্যেই গোয়ানসুকের দাদি খেপে টেপে চলে আসে আর গোয়ানসুকের দাদিকে দেখার সাথে সাথেই অ্যাসুন সেখান থেকে পালায়। গোয়ানসুকের দাদি আসার সাথে সাথেই অ্যাসুনের দোকান ভাঙচুর করা শুরু করে দেয় আর গোয়ানসুকের মাকে বকা দিয়ে বলতে থাকে আমি কতবার বলেছি ওদের দুজনকে একসাথে বসতে দিবা না, মেয়েদের উপর নিজের মার ছায়া থাকে আর অ্যাসুনের উপরে নিজের মায়ের ছায়া আছে। এটা শোনার সাথে সাথে অ্যাসুন জোরে চিৎকার দিয়ে বলতে থাকে আমার মাকে মাঝখানে আনবেন না, আমার আপনার নাতিকে পছন্দ না, ওই আমার পিছে পিছে ঘুরতে থাকে। এটা বলে ওর দৌড় দেয় আর এখানে 1 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়।